সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চান্দনা মিলের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি চান্দনা উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আবুল কাশেম অভি। অভি, আপনাকে স্বাগত জানাচ্ছি চান্দনা মিলের বিশেষ সাক্ষাৎকারে। আপনাকেও স্বাগতম এবং চান্দিনী মিলকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। প্রথমে আমাদের দর্শকদের জন্য আপনার ছাত্র জীবন ও ব্যক্তিগত জীবনের উল্লেখযোগ্য কিছু দিক যদি তুলে ধরতেন। আসলে আমার ছাত্র জীবন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমার এসএসসি এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে আমি সম্পন্ন করেছি। আর আমার ব্যক্তিগত জীবন হচ্ছে আমার এই চান্দিনাতেই, আমার গ্রামের বাড়িতেই বড় হওয়া এবং চান্দিনার সাধারণ মানুষের সাথেই আমার সেই ছোটবেলা থেকে ওঠা বসা, এই আর কি। চান্দিনা কোন ইউনিয়নে আপনার? আমার বাড়ি হচ্ছে চান্দিনা মহিশাল ইউনিয়নের পরচঙ্গা গ্রাম। বিগত 17 বছর, দীর্ঘ 17 বছর ফেসিস্ট বাংলাদেশে ছিল। 17 বছর পর জুলাই আন্দোলন হলো। আপনিও জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। জুলাই আন্দোলনে আপনি কোথা থেকে অংশগ্রহণ করেছিলেন এবং তখন আপনার আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল? আসলে আমার যখন অনার্স মাস্টার্স শেষ হয়ে যায় তখন আমি বিসিএস প্রস্তুতির জন্য ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরেই দেখলাম যে যৌক্তিক দাবিতে আন্দোলন হচ্ছে, কোটা সংস্কার। সে আন্দোলনে আমি আমাদের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আমাদের লাকসামের সন্তান রিফাত রশিদ থেকে শুরু করে বিশেষ করে আমাদের কুমিল্লার যারা ছিল তাদের সাথে আমি আন্দোলনে সম্পৃক্ত হই এবং আন্দোলনে আমি যৌক্তিক দাবিতে এবং যৌক্তিক আন্দোলনে একদম সম্মুখ সারিতে তাদের সাথে বিভিন্ন প্রকার সমন্বয় এবং আন্দোলনে মাটির সক্রিয় থেকে এবং চেষ্টা করেছি এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের একটি সুন্দর কাঠামো ব্যবস্থা, অর্থাৎ যে ফেসিবাদ যেন বাংলাদেশে ফিরে না আসে সে আঙ্গিকে কাজ করার জন্য। বিশেষ করে আমি ঢাকাতেই আন্দোলনে সক্রিয় ছিলাম। ঢাকা বলতে ঢাকার কোন এরিয়াতে, এরকম কোনো কি উল্লেখযোগ্য? বিশেষ করে আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে সমন্বয় করে, রিফাত রশিদের সাথে সমন্বয় করে এবং মাইন সরকার যারা ছিল তাদের সাথে সমন্বয় করে আমি ফার্মগেট এরিয়া থেকে এবং এখানে যে সরকারি বিজ্ঞান কলেজ এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যেটা আছে, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এটা এখান থেকে সমন্বয় করে আমি হচ্ছে মূলত আমাদের শহীদ মিনার এবং এই অঞ্চলটাতে মূলত আমি দায়িত্ব পালন করতাম এবং এখান থেকে আমার সহযোদ্ধা এবং সবাইকে নিয়ে আমরা কারণ বাজার হয়ে শাহবাগ হয়ে আমরা শহীদ মিনার থেকে শুরু করে এই সাইডটা আমি চেষ্টা করেছি। যদিও ওই সময় ওইরকম কোনো কমিটি কিংবা দলীয় কোনো ইয়া ছিল না, সবাই নির্দলীয় ভাবে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল। তারপরেও ওই সময় তো একটা দায়িত্ব দেওয়া থাকতো যে হ্যাঁ আপনার এই দায়িত্ব বা আপনার ওইরকম কেন দায়িত্ব কি আপনার ছিল তখন? আমি আমার ফার্মগেট এবং সরকারি বিজ্ঞান কলেজ এবং যে পলিটেকনিক্যাল, ঢাকা পলিটেকনিক্যাল, এই সাইডটাতে আমি দায়িত্বে ছিলাম। রাজনীতি করতে গেলে সমালোচক থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে। তো চান্দিনাতে আপনারও এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আছে, সমালোচক আছে। তো তাদের একটা অভিযোগ হচ্ছে যে আপনি জুলাইয়ের আগে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আপনার আওয়ামী লীগের সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল এবং কয়েকটা ছবিও তারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আসলে আপনি নিজেই বলেছেন, এটার জন্য আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন রাজনীতিতে যুক্ত হয়েছি, রাজনীতি করব, এখানে আমাদের শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি সমালোচকরাও থাকবে এবং সমালোচনাকেও মেনে নিতে হবে। কারণ গণতন্ত্রের একটি মূল ধারা বা মুখ্য হাতিয়ারও বলা যায়, সেটা হচ্ছে সমালোচনা। সমালোচনা থেকে যদি আমি নিজেকে শুধরাতে না পারি বা কিছু শিখতে না পারি তাহলে সেখানে রাজনীতিটার সার্থকতা থাকে না। আমি মূলত যখন চান্দিনাতে আসি, আন্দোলনের 2 থেকে আড়াই মাস পরে মূলত আমি চান্দিনাতে আসি। তখন আমাদের কমিটিগুলা হয়, যে বৈষম্য বিরোধীর কমিটিগুলা। তো মূলত কমিটি হওয়ার পরে কয়েকটি ছবি, বিশেষ করে যে আমাদের এই সাবেক এমপি ডাক্তার পানগোপাল দত্ত আমাদের এখানে উপজেলা অডিটোরিয়ামে একটি প্রোগ্রাম করেছিল। সেখানে ব্যানারটা ছিল ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ পরিষদ। এখানে পাবলিক ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা ছিল এবং সিভিল সোসাইটির অনেকেই ছিল। তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে উনিও এখানে ইনভাইটেড ছিল। তো আমি ক্লিয়ার করেছিলাম আসলে এটা ছিল একটা নির্দলীয় ব্যানার, এখানে কোনো রাজনৈতিক ব্যানার ছিল না। কারণ ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ কিন্তু এখানে বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই এখানে আসে
এখানে আমিও সেখানে এই প্রোগ্রামটিতে ঈদ পূর্ণমিলনী নামে একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটিতে আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানে ঢাকা ইউনিভার্সিটি, আমার রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা কলেজ থেকে শুরু করে মানে চান্দিনার বিভিন্ন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল। তো সেখানেই কিছু তারা ফুটেজ সেটাকে দিয়ে আমাকে ছাত্রলীগের তকমা দিয়েছিল, বা ছাত্রলীগ আমি যুক্ত ছিলাম বা সুসম্পর্ক ছিল এমনটা। তো আসলে আমি ছাত্রলীগে কোনো কমিটিতে যুক্ত ছিলাম বা কোনো কমিটিতে আমার নাম ছিল, হ্যাঁ, এমন যদি কেউ দেখাতে পারে, তাহলে আমি চান্দিনাবাসী যে শাস্তি দেয় সেটা আমি মেনে নিতে প্রস্তুত আছি। আচ্ছা, তো আপনি বলতেছেন যে আপনার আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো কমিটি বা এরকম কোনো কিছুতে আপনার নাম ছিল না। অবশ্যই না। আচ্ছা, আপনার ছাত্র জীবনে আপনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন কি আপনি ছাত্রলীগের সাথে কোনো ইয়াতে যুক্ত ছিলেন, এরকম কোনো কমিটি অথবা? আসলে আমার ক্যাম্পাসের যদি এই কাহিনীগুলো বলতে যাই, সেটা আসলে অন্যদিকে চলে যায়। বিশেষ করে আমার ক্যাম্পাসে যখন কোনো যৌক্তিক আন্দোলন হতো, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন এবং অন্যান্য যে যৌক্তিক আন্দোলনগুলো ছিল, সেটাতে কিন্তু আমরা একদম সম্মুখ সারিতে ছিলাম। যে বিশেষ করে আমার মনে আছে যে আবরার হত্যা যখন হয়েছিল, তখন সেই আন্দোলনে আমি সম্মুখ সারিতে ভূমিকা রাখার কারণে পুলিশ কিন্তু আমাকে পিজন বলে টেনে নিয়ে যাচ্ছিল। সেটার ভিডিও এবং ফুটেজ মনে হয় আমাকে এক সহযোদ্ধা দিয়েছিল, সেটা মনে হয় আমি পোস্ট করেছিলাম। আর বিশেষ করে যে কথাটা আমি বলতে চাচ্ছি, ক্যাম্পাসে ফেসিবাদ বিরোধী অর্থাৎ যে কোনো যৌক্তিক আন্দোলনে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আমার ক্যাম্পাসে, আমি সম্মুখ সারিতেই ছিলাম এবং অন্যের বিরুদ্ধে আমার রাজনৈতিক পথচলা সেই ক্যাম্পাসের প্রথম বর্ষ থেকেই ছিল। আমাদের যে এনসিপির জাতীয় শ্রমিক শক্তি, আহ, আমাদের সদ্য মাজারুল ভাই আমাকে বিভিন্নভাবে গাইড করতো এবং তার মাধ্যমে কিন্তু আমি আন্দোলনে বিভিন্ন জায়গাতে সক্রিয় ছিলাম এবং যখনই ডাকতো তখন আমি যৌক্তিক আন্দোলনগুলোতে যেতাম। না, আমরা তো জানি যে ক্যাম্পাসে যা পড়ালেখা করতে গেলে বা ইয়ে করতে গেলে মানে প্রত্যেকটা ছাত্ররাই মানে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক ছাত্র রাজনীতির সাথে জড়াইতে হয় বা যাইতে হয়, এরকম কোনো কি চাপ প্রয়োগ করছিল আপনারা, বা আপনি কি এরকম কোনো কমিটিতে বা এরকম কোনো ছিলেন, এটা হোক ছাত্রলীগ, ছাত্র শিবির কিংবা অন্য ছাত্র দল, যে কোনো কিছুতে? আর না, তখন আমি নির্দলীয় ব্যানারেই মূলত আমি সকলের সাথে সমন্বয় করে আন্দোলন অর্থাৎ সংগ্রামগুলোতে যুক্ত রাজনীতির হতাম। বাহিরে থেকে থেকেও। আপনি আন্দোলন সংগ্রাম বা এরকম ইয়ার মধ্যে ছিলেন আপনি জি, তখন? জি। আমরা দেখেছি বিগত দিনে আপনি চান্দিনার উন্নয়নের জন্য, অর্থাৎ রাস্তাঘাট, বিভিন্ন কালভার্ট এবং আমাদের পশ্চিম চান্দিনা, নবাবপুর সহ অন্যান্য যে এলাকাগুলো, রাস্তাঘাটের জন্য বিভিন্নভাবে আপনি জেলাতে, উপজেলাতে এবং ঢাকাতেও আপনি বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করেছেন, বিভিন্ন স্মারকলিপি দিয়েছেন এবং ইয়ে করেছেন। আপনার সমালোচক যারা আছে তারা বলে এটা লোক দেখানো, এটা শুধু ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ, ছবির মধ্যে সীমাবদ্ধ, আসলে আদতে এটার কোনো কার্যকরী কোনো ভূমিকা হয় নাই। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এই কথাটি যেমন আমার শুভাকাঙ্ক্ষীরা ঠিকই বলতেছে যে চান্দিনাতে আমি যে বিভিন্ন দৌড়ঝাঁপ করেছি সাবেক উপদেষ্টার কাছে এবং আমাদের দেবিদ্বারের এমপি, মাননীয় এমপি হাসনাত আব্দুল্লাহ সহ যাদের কাছে আমি দৌড়াদৌড়ি করেছি, এর ফলগুলা কিন্তু সেলোই পাচ্ছে, এগুলো শুভাকাঙ্ক্ষীরাই বলে। এখন সমালোচকরা তো বিভিন্ন কথা বলবেই। এখন সমালোচকদের কাছে আমার আহ্বান থাকবে, আহ, আমার যদি কোনো ত্রুটি থাকে আপনারা আমাকে পরামর্শ দিন, আমার উন্মুক্ত খোলা চিঠি আপনারা আমাকে দিন। আর বিশেষ করে চান্দিনাতে অবকাঠামোগত উন্নয়নের কাজগুলা কিন্তু হওয়ার পরে আমি জানিয়েছি এমনটা না। যেমন গুরগারবিলের রাস্তার কাজটা হবে, সেটা কিন্তু আমি প্রায় 4 মাস 5 মাস আগেই জানাইছিলাম। যখন উপদেষ্টার সাথে আমি দেখা করেছিলাম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে দেখা করেছিলাম, তখনই কিন্তু বলেছিলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এটার কাজ আলহামদুলিল্লাহ হবে। ইনশাল্লাহ গুরগারবিলের রাস্তার কাজটা হচ্ছে প্রায় 80% শেষ। বিশেষ করে মাদে থেকে নবাবপুরের যে রাস্তাটা, এটার অবস্থা কি নাজেহাল বা অত্যন্ত শোচনীয়, এটা আপনারা জানেন। এটারও আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে। এটার জন্য কিন্তু আমরা উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে কিন্তু আমাদের যে কুমিল্লার যে প্রধান নির্বাহী প্রকৌশলী, তাকে আমরা তদবির করেছিলাম। আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে বা শুরু হয়েছে। তো এইভাবে বিশেষ করে যে আমাদের উপজেলা ইউনো মহোদয় ছিলেন, তাকেও আমরা যখন দেখেছি যে রাস্তাগুলোর অবস্থা নাজেহাল, তখন উপজেলা প্রশাসনের বরাদ্দ দিয়েও আমরা চেষ্টা করেছি মাটির রাস্তা থেকে শুরু করে ছোট ছোট সলিং এগুলা করার মাধ্যমে। তখন আমরা কাজটা শুরু করেছিলাম আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি যখন হয়, তখন তখন থেকেই শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আমাদের চেষ্টা চলমান। বিশেষ করে যে গোগারবিলের যে রাস্তার পাশের যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার একটা অংশ কিন্তু ভেঙে গিয়েছিল। আমাদের চান্দিনা উপজেলার প্রশাসনের ইউনো মহোদয়কে জানানোর পরে আলহামদুলিল্লাহ এটার কিন্তু সংস্কার কাজ শেষ হয়েছে।
তো বিশেষ করে সমালোচক তো থাকবেই, সমালোচকরা তাদের জায়গা থেকে তারা সমালোচনা করবে। তো আমিও সেই সমালোচনাকে মেনে নিতে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা সমালোচনা করেন, সমালোচনা করলেই আমি সেটা থেকে শিক্ষা নিতে পারবো। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে তারা যে কথাটা বলছে আদতে এটা সত্য না, আপনি যে স্মারকলিপি দিয়েছেন কিংবা আবেদনগুলো করেছিলেন এগুলার কাজ এখন দৃশ্যমান হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক দিকেই তো দৃশ্যমান আমরা দেখতেছি। বাকি যে জিনিসগুলো আমরা প্রকল্পের মাধ্যমে রেখেছিলাম, যেমন বুর্গার বিলে একটা দর্শনীয় স্থান করা, সেটার জন্য আমি সাবেক পরিবেশ উপদেষ্টার কাছে আমি একটা স্মারকলিপি দিয়েছিলাম। সেটাও আলহামদুলিল্লাহ হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। জুলাই আন্দোলনের পরে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ছিলেন, এখন বর্তমানে আপনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটিতে আছেন। এই যে রাজনীতির পথ চলা, আপনার অভিজ্ঞতা এবং রাজনীতি সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত একটু বলেন। আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে আমি রাজনীতিতে আসছি এমনটা কিন্তু আসলে না। আপনি যখন দেখেছেন করোনাকালীন সময়ে কিন্তু আমাদের চান্দিনার অবস্থাও কিন্তু অত্যন্ত শোচনীয় ছিল। তখন কিন্তু অক্সিজেনের একটা স্বল্পতা ছিল। তখন হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু একটা ক্রাইসিস ছিল যে অক্সিজেন পাওয়া যায় না। তখন কিন্তু আমাদের চান্দিনাতে একটা রংধনু ব্লাড নামে একটা সংগঠন ছিল। তো আমার ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে কিন্তু আমি সেই সংগঠনের আওতায় প্রত্যেকটা বাড়ি বাড়ি, যে বাড়িতে অক্সিজেনের দরকার ছিল, করোনায় আক্রান্ত রোগী ছিল, তাদেরকে আমি বাসায় গিয়ে নিজে অক্সিজেন সিলিন্ডার সংযোগ করে দিয়েছিলাম। তো তখন ভ্যাকসিনের জন্য মানুষ আবেদন কিভাবে করতে হয়, কি করতে হয়, এটাও জানতো না। তখন কিন্তু আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনের আবেদনটাও করে দিয়েছিলাম। আর বিশেষ করে আমাদের যে পোশাক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রফিক সাহেব, ওনার মাধ্যমে কিন্তু ভলেন্টিয়ার হিসেবে চান্দিনাতে আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলাম। এবং ওনার পাশাপাশি আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, যেহেতু আমি ইউনিভার্সিটিতে ছিলাম, ইউনিভার্সিটির বড় ভাই এবং চান্দিনার অনেক বড় ভাইরা আমাকে সহযোগিতা করতো। সে আঙ্গিকে আমি চান্দিনার বিভিন্ন কল্যাণমূলক কাজগুলোতে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছিলাম। আর রাজনীতিতে আসার মূলত আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছি। তো আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আসলে রাজনীতিটাকে অন করব, রাজনীতিটাকে এমনভাবে অন করব যেটা হবে মানুষের কল্যাণের রাজনীতি। মানুষ যেন আসলেই বেনিফিশিয়ারি হয়। বিশেষ করে আমাদের যে তৃণমূলের রাজনীতিটা, তৃণমূলের মানুষের সাথে বিভিন্ন প্রকার আমরা দেখি এই প্রতারণা। বিশেষ করে আমাদের যে প্রান্তিক লেভেলের মানুষগুলো আছে, তারা কিন্তু বারবার জনপ্রতিনিধি নির্বাচিত করে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সে আঙ্গিকে আপনারা কিন্তু জানেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে ছিলাম। যে জুলাই গণঅভ্যুত্থান সেলের বিশেষ যে সেলটা হয়েছিল, সেটার আমি কেন্দ্রীয় সদস্য ছিলাম। কিন্তু এই তৃণমূলকে ধারণ করার জন্য, এই তৃণমূলের রাজনীতি আসলে একটু স্টাবলিশ করার জন্য এবং তৃণমূলের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কিন্তু আমি চান্দিনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক হিসেবে আমি কমিটিতে আসছি। আমি চাইলে আমাদের কেন্দ্রীয় কমিটিতে যেতে পারতাম, আমার সাথে অনেকেই কিন্তু কেন্দ্রীয় কমিটির রাজনীতিতে যুক্ত অর্থাৎ আপনি আছে। খুব বড় একটা সেক্রিফাইস করেছেন এই জায়গাটাতে। আমি চেষ্টা করেছি বিশেষ করে আমার চান্দিনা কেন্দ্রিক, যে চান্দিনাতে কিছু করা যায় কিনা বা চান্দিনার সাধারণ মানুষের কল্যাণে কাজ করা যায় কিনা। আমরা তো বিভিন্ন সময় দেখেছি আপনার যে বন্যার সময়ও আপনি বুড়িচং সহ অন্যান্য এলাকাতে ত্রাণ দিয়েছেন এবং বিভিন্ন দুর্ভোগ, তখন আপনি এলাকার মানুষের জন্য, চান্দিনা মানুষের জন্য বা পার্শ্ববর্তী উপজেলা দেবিদ্বার বুড়িচং মানুষের জন্য কাজ করেছেন। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে জার্নিটা আপনার, অর্থাৎ প্রথম শুরু থেকে আজকের দিন পর্যন্ত জার্নিটা, এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে মানুষ মানুষের জন্য, তো রাজনীতিটাও হওয়া উচিত মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য। তো আমি যেহেতু রাজনীতিটা করতেছি এবং সেই রাজনীতিটা এমনভাবে অন করতে চাই এ, যেখানে আমার চেয়ে সাধারণ মানুষ বেশি বেনিফিশিয়ারি হবে। আর আমার রাজনীতিটা আহ, শেষ পর্যন্ত যেন সাধারণ মানুষের কল্যাণে হয়। অর্থাৎ একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য যা করার দরকার আমি তৃণমূল থেকে সেটা স্টাবলিশ করে আস্তে আস্তে উপরের দিকে উঠতে চাচ্ছি। এবং বিশেষ করে এই চান্দিনার সাধারণ মানুষের কল্যাণে যদি ভবিষ্যতেও আমার কোনো সুযোগ থাকে, আমি চেষ্টা করব এই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য। আর রাজনীতিটা আমরা করতেছি, ভবিষ্যতেও করে যাব। সেক্ষেত্রে সততাই হবে আমাদের মূল হাতিয়ার। চান্দিনা উপজেলার অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা বা অন্যান্য উন্নয়নমূলক যত আনুষঙ্গিক কাজ আছে, আপনার দলীয় অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির ভাবনা এবং আপনাদের
ভাবনা কি এটা নিয়ে, আপনাদের পরিকল্পনা কি? আসলে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এ পর্যন্ত অনেক কর্মসূচি করেছি, বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি, মাদক বিরোধী ক্যাম্পেইন এবং অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে গিয়েছি, মানুষকে মাদকের মানে যে কুফল এটা বোঝানোর চেষ্টা করেছি, এবং প্রাইমারি বিদ্যালয়গুলোতে শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ করা, এবং মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে প্রশাসনকে আমরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি, তারা ব্যবস্থা নিচ্ছে। তো জাতীয় নাগরিক পার্টি এনসিপি চান্দিনা উপজেলা আমরা সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে যেতে চাচ্ছি, এবং ভবিষ্যতে আমরা সাধারণ মানুষ কিভাবে একটু সুবিধায় থাকতে পারবে বা বিশেষ করে একটু বেনিফিশিয়ারি হবে, এবং তাদের কল্যাণে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করতে চাচ্ছি। এবং পূর্বে যেভাবে কাজ করেছি, সুযোগ ছিল, ভবিষ্যতেও যদি আমাদের সেরকম সুযোগ থাকে, চান্দিনাবাসী আমাদেরকে সেই সুযোগ দেয়, আমি আমার সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটি দল তো তাদের নিজস্ব নির্বাচন আসলে ওয়াদা করে যে আমরা এটা করব ওটা করব, আর আপনি তাছাড়া জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় পর্যায়ের নেতা যারা আছে, বিশেষ করে দেবিদ্বারের এমপি মহোদয় আহ, সহ অন্যান্য যারা আছে তাদের সাথে একটা সুসম্পর্ক আছে। আপনি কি চান্দিনা নিয়ে তাদের সাথে পার্সোনাল কোনো পরিকল্পনা করেছেন কি, যে আপনাদের দলের মাধ্যমে বা দলের পক্ষ থেকে চান্দিনা উন্নয়ন অবকাঠামোতে কোনো অবদান রাখবেন, বা এরকম পরিকল্পনা আছে কি আপনার? এটার জন্য ধন্যবাদ আপনাকে। আসলেই আপনারা দেখেছেন, বিগত 15 থেকে 20 দিন আগে আমাদের দেবিদ্বারের মাননীয় এমপি মহোদয় হাসনাত আব্দুল্লাহ আমাদের চান্দিনাতে এসেছিলেন, আমাদের পার্টি অফিস উদ্বোধন এবং মইসেলে একটি সমাবেশ করেছেন। যখন ওনার সাথে আমাদের বসার সুযোগ হয়েছে, আমরা বলার চেষ্টা করেছি, উনিও একটা আমাদেরকে কমিটমেন্ট করে গিয়েছেন যে দেবিদ্বারে যদি কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়, এটার জন্য তিনি চান্দিনাতেও নজর রাখবেন। আমরা তাকে বিনীতভাবে হাম্বল রিকোয়েস্ট করেছি। আহ, মাননীয় এমপি মহোদয় ভাই হিসেবে সম্বোধন করেছিলাম যে ভাই, আপনার দেবিদ্বার, আমরা চান্দিনা রাস্তার উত্তর আর দক্ষিণ, বিশেষ করে আপনার কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে, পূর্বে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন অবকাঠামোগত রাস্তাঘাট এবং কিনা কালভার্ট, এটার জন্য আপনি যেভাবে পূর্বে আমাদেরকে সহযোগিতা করেছেন, এখনো যদি আপনার সুযোগ থাকে আপনি আমাদের চান্দিনার জন্য কিছু করার চেষ্টা করবেন। উনি আমাদেরকে ওয়াদা দিয়ে গিয়েছেন যে উনি ওনার জায়গা থেকে যা করা যায়, যতটুকু করা সম্ভব ততটুকু উনি করবেন, সে আশাই উনি ব্যক্ত রেখেছেন। আপনি একটু আগে বলছিলেন যে আপনি মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছেন, বিভিন্ন স্কুলে গিয়েছিলেন চান্দিনাতে। আমি আশা করি আপনি এই জিনিসটা অবগত আছেন। চান্দিনা শুধু চান্দিনা পৌরসভা না, পুরো চান্দিনা উপজেলাতেই মাদকের ছড়াছড়ি, মাদক দ্রব্য একদম সহজলভ্য হয়ে গেছে। আমরা বিগত দিনে দেখেছি প্রতিদিন আমাদের চান্দিনা উপজেলা প্রশাসন প্রায় সময়ে 2-3 জন করে গ্রেফতার করতেছে, আবার 1-1.5 মাস পরে তারা আবার ছাড়া পাচ্ছে, আবার তারা মাদকে জড়ায় যেতেছে। কিছুদিন আগে এই নবাবপুরে আমরা একটা ঘটনা দেখলাম, এরকম এলাকাবাসী একজন ইয়াবা ব্যবসায়ীকে ধরেছিল। তো এরকম হচ্ছে, মানে একটা চোর পুলিশ খেলা চলতেছে এখানটাতে, আজকে ধরতেছে তো কালকে চলে আসতেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে পরামর্শ আছে কি এই ব্যাপারে আপনার? আসলে এটাকে আমি আইনি জটিলতাকেই প্রধান ব্যারিয়ার হিসেবে বলবো। কারণ আপনি দেখেন, যিনি মাদক গ্রহণ করে তিনি হয়তো সর্বোচ্চ 1-2টা গ্রহণ করবে, তো ওনাকে যখন আপনি গ্রেপ্তার করবেন, অ্যারেস্ট করবেন, সেই অনুযায়ী কিন্তু সে শাস্তিটা পাবে। অথচ আপনি যখন একজন মাদক ডিলারকে ধরবেন, মাদক ডিলারের সাথে কিন্তু অনেকগুলো আপনি পাবেন মাদক, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আপনি শাস্তিটা একটু মানে বড় আকারে দিতে পারবেন। আর এখানে আমাদের যদি এসিলেন মহোদয় যে কোনো কোনো একটা ব্যবস্থা নেয়, সেটাতে কিন্তু সহজে জামিন পাওয়া যায় না, বা এখানে কিন্তু একটু স্ট্রংলি এটা হ্যান্ডেল করা হয়। তো আমি মনে করি এক্ষেত্রে আমাদের যে আইনি জটিলতা আছে, আমাদের যারা আইন প্রণেতা আছেন তাদের উচিত এই মাদকের বিরুদ্ধে একটি বিশেষ আইন করা, যেন কোনো মাদক কারবারি বা মাদক গ্রহণকারী যেন সহজে জামিন না পায়। এটাই আমি মনে করি আমাদের মাদক নিয়ন্ত্রণের জন্য একটি বিশাল ভূমিকা পালন করবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আমরা যারা মাদক গ্রহণ করে তাদের থেকেও বড় অপরাধী হচ্ছে মাদকের ডিলার, যারা যারা হ্যাঁ। রাজনৈতিক ছত্রছায়া বিভিন্নভাবে করতেছে। তো এটার মূলটা যদি তোলা যায় তাহলে এটা ধ্বংস করা সম্ভব। ডেফিনেটলি আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে মাদক যারা গ্রহণ করে তাদেরকে গ্রেপ্তারের চেয়ে যারা মাদক সরবরাহ করে, যারা মাদক চালানদারি,
তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তারা যেন আইনের ফাঁক ফোকর দেখিয়ে সহজে জামিন না পায়, সেটির ক্ষেত্রে আমাদের আইন প্রণেতা এবং আমাদের আমরা তো বিভিন্ন সময় দেখি যে এরকম ডিলার যারা আছে অর্থাৎ তাদের হাত তো অনেক লম্বা থাকে এবং রাজনৈতিক ছত্রছায়া থাকে, তাদেরকে যখন প্রশাসন গ্রেফতার করে বিভিন্ন জায়গা থেকে তদবির আসে যে তাদেরকে ছেড়ে দেন বা তাদেরকে গ্রেফতার করা যাবে না, এই ব্যাপারে আপনি কি বলবেন? বিশেষ করে আমি এই চান্দিনাবাসী এবং দেশবাসীর কাছে একটা বার্তা দিতে চাচ্ছি। এই চান্দিনাতে আমরা দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিলাম। তো কোনো মাদক কারবারি বা কোনো মাদক গ্রহণকারীর ক্ষেত্রে আমাদের এনসিপি, আমি বা আমার সহযোদ্ধা কেউ তদবির করেছে এমন ইতিহাস কেউ দেখাতে পারবে না বা এমন কোনো প্রমাণ বা নজির কেউ দেখাতে পারবে না। আমরা এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছি এই কারণে, আমাদের চান্দিনা কিন্তু শিক্ষা দীক্ষায় ঐতিহ্যে অনেক এগিয়ে ছিল, কিন্তু এই মানে মারণবিধি মাদকের কারণে কিন্তু আমাদের চান্দিনা অনেকটা পিছিয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের চান্দিনা উপজেলা প্রশাসনের ইউনো মহোদয়, এসিলেন মহোদয় এবং ওসি মহোদয় এবং আমাদের সার্কেল এসপি যিনি আছেন, তারা যেন আমাদের চান্দিনাতে প্রত্যেক সপ্তাহে একটি বিশেষ করে অভিযান দেয়। এই অভিযান দিলে যারা মাদক ব্যবসায়ী আছেন তারা আসলেই এটা থেকে দূরে সরে যাবে। কারণ চান্দিনাতে মাদকটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, এর কুফল বা এই মারণবিধি ক্যান্সারের কুফলতা বলে আপনি শেষ করতে পারবেন না। আমরা চাই দলমত নির্বিশেষে সবাই যেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ বা লড়াই ঘোষণা করে। এক্ষেত্রে যেই কোনো দল হোক বা যেই কোনো দলের কেউ যদি এটার সাথে জড়িত থাকে, কোনো নেতা যদি এটার জন্য তদবির করতে যায়, আমাদের চান্দিনাবাসীর উচিত সেই নেতাকে গণপিটুনি দিয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ করে দেওয়া। এক্ষেত্রে তাকে ছুটানোর জন্য কোনো তদবির নয়, তার বিরুদ্ধে জন্য শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আইনের মাধ্যমে বা আইনের ফাঁক ফোকরের মাধ্যমে সে যেন বেরিয়ে আসতে না পারে। এক্ষেত্রে দলমত নির্বিশেষে চান্দিনাতে আমাদের এনসিপি, জামাতে ইসলামী, বিএনপি এবং অন্যান্য যে দল আছে সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা মাদক কারবারিকে বা মাদক গ্রহণকারীকে প্রশ্রয় না দিয়ে আপনারা তাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যদি কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। এবং এখন যেহেতু নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকারের মাননীয় এমপি মহোদয় আতিকুল ইসলাম শাওন সাহেবের প্রতি আমাদের একটা বিনীত আহ্বান থাকবে, আপনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য দল যারা আছে সবাই আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। এক্ষেত্রে কোনো নেতা হিসেবে নয়, আমরা ভলেন্টিয়ার হিসেবে দলমত নির্বিশেষে এই চান্দিনাতে মাদকের বিরুদ্ধে আমরা লড়াই ঘোষণা করতে প্রস্তুত। সাম্প্রতিক সময়ে আমরা এরকম একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা নির্বাচনে আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে পারেন, সম্ভাবনা এরকম একটা আছে। এটা কি আসলে সঠিক? আসলে এটা আমার দলীয় সম্পূর্ণ দলের উপর ডিপেন্ড করতেছে। দল যদি মনে করে যে এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান ইলেকশন করা উচিত, তাহলে আমরা অবশ্যই প্রস্তুত আছি। এক্ষেত্রে দলীয় কমান্ডের বাইরে আমাদের কিছু করার নেই বা চাইলেও কিছু করা যাবে না। তবে আমাদের দল থেকে বলা আছে আমাদের উপজেলা চেয়ারম্যান এবং হচ্ছে কিনা আমাদের পৌরসভার মেয়র, প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, সেগুলা গুছিয়ে রাখার জন্য এবং ডোর টু ডোর গিয়ে মানুষকে বোঝানো এবং এনসিপির বার্তা পৌঁছে দেওয়া, সেই আঙ্গিকে আমরা কাজ করতেছি। এক্ষেত্রে দল যদি আমাকে মনে করে যে আসন্ন স্থানীয় সরকারি ইলেকশনে উপজেলা চেয়ারম্যান ইলেকশন করা দরকার বা আমি যোগ্য, তাহলে আমি ইনশাল্লাহ প্রস্তুত আছি। এক্ষেত্রে চান্দিনাবাসীর এবং চান্দিনার সাধারণ মানুষই আমার আস্থার এবং ভরসার জায়গা। আমরা যতটুকু জানি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রত্যেকটা উপজেলাতেই তাদের চেয়ারম্যান প্রার্থী সহ অন্যান্য প্রার্থী দিবে। তো চান্দিনাতে যদি আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে, তাহলে বিকল্প কি কেউ আছে চান্দিনাতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান নির্বাচন করবে? আসলে এটা আমাদের দলীয় হাইকমান্ড খুব ভালো বলতে পারবে। তবে আমাদের দলের যে ডেকোরাম, ওনারা আমাকে বলেছেন যে আমি প্রস্তুত থাকার জন্যে, এবং যদি চান্দিনা থেকে কেউ যোগ্য কেউ থাকে বা আসলেই সেই ইলেকশন করতে চাচ্ছে, এই ক্ষেত্রে আমরা বায়োডাটা পাঠানোর জন্য। তো বিশেষ করে যারাই উপজেলা চেয়ারম্যান বা আমাদের পৌরসভার মেয়র ইলেকশন করবে,
বা করার ইচ্ছা পোষণ করতেছে, তারা বায়োডাটা অলরেডি আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিসে পাঠিয়েছে। তো এক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেম, আমার বায়োডাটাও কিন্তু পাঠানো লাগবে বা পাঠাতে হবে, সেটাই আর কি। যদি আপনার দল থেকে যদি আপনাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করে, আপনি কতটুকু আশাবাদী যে আপনি বিজয় লাভ করবেন বা চান্দিনার মানুষ আপনাকে ভোট দেবে, বা এরকম কতটুকু আপনার আশ্বস্ত? আসলে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমরা চেষ্টা করেছি, আমাদের দলটা বেশি দিন হয়নি, এই অল্প দিনেই কিন্তু আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এনসিপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে যে আমাদের বিগত যে সংসদ ইলেকশন শেষ হয়েছে, সেটাতে কিন্তু আমি ক্যান্ডিডেট ছিলাম। তখন জোটগত কৌশলের কারণে চান্দিনাতে আমাদের দেয়ালগড়িকে মনোনীত করা হয়েছে। এক্ষেত্রে জামাতে ইসলাম এবং এনসিপি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তো আমি মনে করি দল যদি আমাকে নির্বাচিত করে, চান্দিনাবাসী দেখেছে বিগত 1 থেকে 1.5 বছর চান্দিনার সাধারণ মানুষের কল্যাণে কি কতটুকু কাজ করেছে। তো আমি মনে করি আমরা কোনো এই স্থানীয় সরকারের আমি কোনো অংশ ছিলাম না, আমি কোনো নির্বাচিত প্রতিনিধি ছিলাম না, আমি চান্দিনার একজন সাধারণ মানুষই ছিলাম। একজন সাধারণ মানুষ হিসেবে আমি চান্দিনার রাস্তাঘাট থেকে শুরু করে এবং অন্যান্য যে কল্যাণমূলক কাজ, সেগুলোতে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, সেটা চান্দিনাবাসী দেখেছে। তো আমি মনে করি এই দলমত নির্বিশেষে আমি যদি ইলেকশন করি, চান্দিনাবাসী আমার পাশে থাকবে এবং আমরা সেখানে সাধারণ মানুষের ভালোবাসায় এবং সাধারণ মানুষের ভোটে জয়যুক্ত হব ইনশাল্লাহ। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি অতীতে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, ছাত্রলীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল, তারা এখন আপনাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যুক্ত হচ্ছে কিংবা যুক্ত হওয়ার জন্য বিভিন্নভাবে আপনাদের সাথে কথাবার্তা বলতেছে। আমরা তো জানি স্বৈরাচারের দোসর হিসেবে তারা ছিল, বা তারা ওই সময়ে আওয়ামী লীগ করতো, তারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে সকলেরই অবগত আছে বা জানে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। তো আওয়ামী লীগ যারা করেছে, আওয়ামী লীগের সবাই যে খারাপ ছিল এমনটা না। আমাদের জুলাই আন্দোলনে আমরা দেখেছি অনেক আমাদের ছাত্রলীগের জুনিয়র, আমার ইউনিভার্সিটির ছোট ভাই এবং বন্ধুরা যখন দেখেছে আমাদের সাধারণ মানুষের উপর পুলিশ হামলা করেছে, ছাত্রলীগ হামলা করেছে, তখন কিন্তু তারা ছাত্রলীগের কমিটিতে থাকার পরেও কিন্তু পদত্যাগ করেছে। তো এক্ষেত্রে আমার কোয়ারি হচ্ছে, আওয়ামী লীগের যারা রাজনীতিতে যুক্ত ছিল, আন্দোলন সংগ্রামে অর্থাৎ যৌক্তিক পথে ছিল এবং আমাদের এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছে বা আন্দোলনে যৌক্তিক আন্দোলন মনে করেছে, তারা যদি এনসিপিতে আসতে চায়, এটাতে কোনো আমি বাধা মনে করি না, কারণ তারাও তো অন্যের বিরুদ্ধেও লড়াই করেছে। আর বিশেষ করে অর্থাৎ যারা জুলাই আন্দোলনে যুক্ত ছিল, আওয়ামী লীগ অতীতে আওয়ামী লীগ করতো, কিন্তু যখন জুলাই আন্দোলন শুরু হলো, অনেকে আমরা জানি যে আগে ছাত্রলীগ করতো, পরবর্তীতে এসে আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল। আপনি তারা যদি এখন আইসা জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণ করে, তাহলে এটাতে কোনো বাধা নেই? না, এটাতে কোনো বাধা নেই। তবে বিগত দিনগুলোতে যে আসলে এই ফেসিবাদ কায়েম হয়েছিল এবং বিভিন্ন প্রকার সাধারণ মানুষকে মামলা হামলা বা বিভিন্ন প্রকার শোষণ নিপীড়ন হয়েছে, আমি মনে করি আওয়ামী লীগকে এটার জন্য একটু অনুতপ্ত হওয়া উচিত। কারণ এই বাংলাদেশটা কিন্তু আমাদের সবার, এখানে দল থাকবে, মত থাকবে, বিভিন্ন ভিন্ন মত থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এখানে সর্বস্তরের মানুষ, সব দলের মানুষ একযোগে কাজ করা উচিত। অন্যথায় বাংলাদেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নানান বেরিয়ার। অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আবার পুনরায় রাজনীতিতে ফেরা উচিত? আসলে আমি মনে করি যেটা, যে বাংলাদেশটা তো সবার, এখানে দল থাকবে, মত থাকবে, ভিন্ন মত থাকবে, সবাই মিলে কাজ করলেই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে। তবে বাংলাদেশে যেন ফেসিবাদ আর কোনোদিন ফিরে না আসে, এই ফেসিবাদ কায়েমের জন্য কিন্তু আপনি দেখেছেন এই জুলাইয়ে আমাদের 2 থেকে 2.5 হাজার মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তো এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর ফিরে না আসে, এই ক্ষেত্রে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ বাংলাদেশে
একত্রিত হয়ে কাজ করা উচিত, এই আশাই ব্যক্ত রইল। একত্রিত হয়ে কাজ করবে, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নটা তো একটু ভিন্ন, কারণ তারা অতীতে যে কর্মকাণ্ড করেছে বাংলাদেশের মানুষ এখনো তাদের বিরুদ্ধে খুব ক্ষোভ প্রকাশ করতেছে এবং তাদেরকে নর্মালাইজ করাটা তারা সাধারণভাবে নিতে পারতেছে না। এখন যদি আপনারা আওয়ামী লীগের যারা অতীতে আওয়ামী লীগ করতো বা ছাত্রলীগ করতো তাদেরকে যদি আপনারা দলে নেন, তাহলে কি এটার কোনো এফেক্ট দলে পড়বে কিনা, বা আপনার চান্দিনাতে এরকম কোনো এফেক্ট পড়বে কিনা? আসলে এই প্রক্রিয়াটার জন্য আমরা যাচাই বাছাই করার চেষ্টা করতেছি, কারণ যারা আন্দোলন সংগ্রামে আমাদের ভাইদেরকে হামলা করেছে তারা যেন আমাদের কমিটিতে না আসে, এটার জন্য আমরা যাচাই বাছাই করতেছি, বিশ্লেষণ করতেছি। আর বিশেষ করে এই আমাদের এতগুলো মা, বাবা, বোন, ছোট ভাই আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো এবং শহীদ হলো। তো আমার মনে হয় এক্ষেত্রে আওয়ামী লীগের অনুতপ্ত হওয়া উচিত এবং যে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া মোকাবেলা করেই তারা তাদের রাজনীতি করুক বা না করুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে তাদের অনুতপ্ত হওয়া উচিত। জুলাই আন্দোলনে ঢাকা কেন্দ্রিক আপনি আন্দোলনে যুক্ত ছিলেন, পরবর্তীতে আপনি চান্দিনাতে এসেছেন। আমাদের কাছে এরকম একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে যে আপনি কুমিল্লা জেলা কমিটিতে থাকার জন্য, অর্থাৎ কুমিল্লা জেলা কমিটি যাতে আপনার নাম থাকে এজন্য আপনি অর্থনৈতিক একটা লেনদেন করেছিলেন, আপনি মানে টাকার বিনিময়ে আপনি পদ ওই সময় গ্রহণ করেছিলেন। আসলে কি এটা সত্যি কিনা, বা এটা বিস্তারিত যদি একটু বলেন। আসলে আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে ছিলাম, সবাই আমাকে চিনতো, জানতো। তো যখন কুমিল্লা জেলার কমিটি হয়েছে তখন এটা নিয়ে কিন্তু অনেকবার বসা হয়েছে। তো এই যে আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক লেনদেনের কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব, ভিত্তিহীন। এটার জন্য আমাদের যে সাবেক কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, ওনাকে আপনারা জিজ্ঞাসা করলেই এর সত্যতা যাচাই বাছাই করতে পারবেন। আর এটা এক প্রকার আসলেই মিথ্যা এবং গুজব, ভিত্তিহীন দাবি আর কি। আহ, আপনি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকাকালীন আপনার সাথে আমাদের সাবেক চেয়ারম্যান, যাকে কালা চেয়ারম্যান নামে সবাই চিনে, ওই সময় আপনার একটা ছবি এবং একটা ভিডিও ফুটেজ ওই সময় ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তখন তাদেরও এরকম, অর্থাৎ আপনার সমালোচক যারা আছে তাদেরও একটা অভিযোগ ছিল যে আপনি ওনার সাথেও আর্থিক লেনদেন করেছিলেন এবং ওনার মানে টেন্ডার পাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন সুযোগ সুবিধা আপনি করে দিয়েছিলেন। আসলে কি এটা সত্যি কিনা? আসলে মানে সমালোচকরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে আমি প্রস্তুত আছি। এটার জন্য কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ নিয়েছিলাম যে কেউ যদি 1 টাকার দুর্নীতি আমাদের সাবেক কালা চেয়ারম্যানের সাথে আমার কোনো কিছু পেয়ে থাকে, এটার জন্য আইনি যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে আমরা এরকম একটা প্রস্তুত ছবি আছি। দেখেছিলাম যে আপনি একসাথে বসে খাবার খাচ্ছিলেন। এখানে খাবার খাওয়ার ব্যাপারটা হচ্ছে এমন ছিল, এখানে কিন্তু আমাদের চান্দিনাতে সাংবাদিক যে 2টা কমিটি আছে, এক্ষেত্রে কিন্তু ওই কমিটির 2 কমিটিরই সাংবাদিকরা ওখানে উপস্থিত ছিলেন, কালা চেয়ারম্যান নিজেও ছিলেন এবং আমার সহযোদ্ধারাও ছিলেন। মানে রাস্তার যে মেকাডম বা রাস্তার যে কাঠামোগত ব্যাপারটা নিয়ে যে সাংবাদিক, সাধারণ মানুষ এবং আমাদের মাঝে একটা তখন নানান ঘাত প্রতিঘাত এবং একটা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, সেই সত্যটি চান্দিনাবাসীর কাছে তুলে ধরার জন্য আমি আমাদের চান্দিনার সাংবাদিকদেরকে ডেকেছিলাম এবং আমাদের তখন ঠিকাদারকেও ডেকেছিলাম এবং আমার সহযোদ্ধারাও তখন আমার সাথে ছিল। মূলত সেটাই ছিল। আর তখনই সেই ছবিটা এই অর্থাৎ উদ্দেশ্যপ্রণীত ভাবে তারা একটা প্রোপাগান্ডা। সেটাই, কারণ আমাদের চান্দিনার সাংবাদিকরা কিন্তু তখন ওই জায়গাতে উপস্থিত ছিলেন, তখন ওনারাও কিন্তু একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। তখনই একটা ছবি, এই ছবিটাকেই বিভিন্নভাবে গুজব ছড়ানো হয়েছে যে আমি এখানে আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ওনার সাথে লিয়াজু মেনটেন করতেছি এবং এখানে নাকি আর্থিক লেনদেন হয়েছে। সেটার জন্য কিন্তু আমি তখন তাৎক্ষণিকভাবে একটা আমার প্রতিক্রিয়া জানিয়েছিলাম এবং ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমার সাথে ওনার কোনো প্রকার আর্থিক লেনদেন নাই বা কোনো লেনদেন হয়নি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি আইনের সর্বোচ্চ শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছি। জনাব আবুল কাশেম অভি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আপনি কি চান্দিনাবাসীর জন্য কোনো বার্তা দিতে চাচ্ছেন? আসলে চান্দিনাটা আপনার আমার সবারই। তো চান্দিনাবাসীর কাছে আমার একটা বার্তা বা একটা মেসেজ থাকবে, আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করার আগে একটু ওনার খোঁজখবর নেবেন, ওনার শিক্ষাগত যোগ্যতা, চান্দিনার কল্যাণে ওনার প্রিভিয়াস রেকর্ড কি, উনি সাধারণ মানুষের কল্যাণে
কাজ করেছি কিনা বা করবে কিনা, নাকি ইলেকশনের সময় প্রার্থী হওয়ার পরে সেই ইলেকশনে হারার পরে সে চান্দিনাতে আর আসবে না, চান্দিনার মানুষ কালে বদলে তাদেরকে আর দেখবে না, এমন প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন না। আপনাদের একটি ভোট কিন্তু অনেক মূল্যবান। এই ভোটের মাধ্যমে কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, বিনীত অনুরোধ থাকবে, আপনারা চান্দিনার স্থানীয় সরকার ইলেকশনে, আসন্ন ইলেকশনে আপনারা উপজেলা চেয়ারম্যান হোক, মেয়র হোক অথবা চেয়ারম্যান মেম্বার, যেই জনপ্রতিনিধি হোক না কেন, আপনারা এমন মানুষকে নির্বাচিত করবেন যে মানুষটি হারলেও চান্দিনাতে থাকবে, জিতলেও চান্দিনাতে থাকবে এবং চান্দিনার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে। বিশেষ করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনারা দেখেছেন আপনাদের কল্যাণে, আপনাদের দুয়ারে দুয়ারে আমরা গিয়েছি, আমাদের জায়গা থেকে আমরা যতটুকু চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি উপজেলা চেয়ারম্যান হোক বা যে কোনো জায়গাতে যদি আমরা নির্বাচিত হই, আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে আমাদের সম্পর্ক সর্বদা থাকবে এবং আপনাদের সুখে দুঃখে, আপনাদের সব সময় আপনার অবকাঠামোগত উন্নয়ন হোক, যা কিছু হোক, চান্দিনার সামষ্টিক কল্যাণে আমরা আপনাদের পাশে থাকব। জনাব আবুল কাশিম অভি, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই মিডিয়া বাংলাদেশের একটি চতুর্থ স্তম্ভ। তো এই চতুর্থ স্তম্ভ যেন সত্যটাকেই বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরে, বিশেষ করে চান্দিনা মেল সাধারণ মানুষের কল্যাণে সত্যটি তুলে ধরতেছে। আমি সাধুবাদ জানাই। সাংবাদিকতা এমনই হোক, সাধারণ মানুষের কল্যাণে, এই আশাই ব্যক্ত রইল।